দেশ কি তবে আবারও দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে এগোচ্ছে? শুনতে খুব রূঢ় এবং হতাশাজনক মনে হলেও গত কয়েকদিনে দেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে যে ভয়াবহ তথ্যগুলো সামনে এসেছে তা গভীরভাবে বিশ্লেষণ করলে এই প্রশ্নটি সবার আগে মাথায় আসে। একদিকে কাঠফাটা গরমের শুরু হতে যাচ্ছে, আর এখন চলছে রমজান মাস। আর ঠিক এই সময়েই সরকারের তরফ থেকে জারি করা হয়েছে জরুরি এক বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে যে কোনো মূল্যে জ্বালানি বাঁচাতে হবে। কারণ হিসেবে শুধু বাংলাদেশের ভেতরের ম্যানেজমেন্টের অভাব বা অব্যবস্থাপনাকেই দায়ী করা হয়নি, বরং আন্তর্জাতিক রাজনীতির এক উত্তপ্ত সমীকরণ এবং বাংলাদেশের দীর্ঘদিনের জমে থাকা অর্থনৈতিক টানাপোড়েনকে দায়ী করা হয়েছে। আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি কেন ২৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকার পরেও বাংলাদেশের এই চরম অনিশ্চয়তার মুখে দাঁড়াতে হচ্ছে। পর্দার আড়ালের গল্পটা আসলে কি? শুরুতেই যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকানো যায়, তবে একটা অদ্ভুত বৈপরীত্য দেখতে পাওয়া যায়। খাতায় কলমে বা যাকে বলে অন পেপার, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইনস্টলড ক্যাপাসিটি বা স্থাপিত ক্ষমতা প্রায় ২৮,০০০ থেকে ২৮,২০০ মেগাওয়াট। এই সংখ্যাটা শুনলে যে কারোর মনে হতে পারে বাংলাদেশের তো বিদ্যুতের কোনো অভাব হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেখা গেছে উৎপাদন আটকে আছে মাত্র ১৩ থেকে ১৫ মেগাওয়াটের ঘরেই। অর্থাৎ উৎপাদনের সক্ষমতার অর্ধেকও ব্যবহার করা যাচ্ছে না। বাংলায় একটা দারুণ প্রবাদ আছে, কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। বাংলাদেশের বিদ্যুৎ খাতের বর্তমান অবস্থাও ঠিক তেমনই। ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শীতের তুলনায় বিদ্যুতের চাহিদা এক লাফে অনেক বেড়ে গেছে। বিদ্যুৎ দপ্তরের সূত্র অনুযায়ী মার্চ মাসে সর্বোচ্চ চাহিদা ১৬ মেগাওয়াট বিদ্যুৎ এবং এপ্রিলে তা ১৮,০০০ মেগাওয়াটের কাছাকাছি পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের উৎপাদন সেই ১৩ থেকে ১৫,০০০-এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আর এর ফলে ফেব্রুয়ারির শেষ দিকে দিনের শীর্ষ লোড ১১,০০০ মেগাওয়াট পার হতেই শুরু হয়েছে লোডশেডিং। প্রতি ঘন্টায় প্রায় ১০০ মেগাওয়াট বা তার চেয়েও বেশি ঘাটতি তৈরি হচ্ছে। প্রশ্ন হলো, মেশিন আছে, কেন্দ্র আছে, তাহলে বিদ্যুৎ নেই কেন? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তার এক অত্যন্ত ভঙ্গুর কাঠামোর ভেতর। বর্তমানে প্রায় ৬,০০০ মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ অলস বসে আছে, কারণ তাদের পেট চালানোর মতো পর্যাপ্ত গ্যাস বাংলাদেশের কাছে নেই। এর সাথে রাতের বেলা সোলার ইউনিট বন্ধ থাকা এবং ডিজেল বা ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলোতে আরও ১.৫ থেকে ২,০০০ মেগাওয়াট ঘাটতি যুক্ত হয়েছে। অর্থনীতির ভাষায় একে বলা যায় আইডেল ক্যাপাসিটি বা অলস সক্ষমতা। বাংলাদেশ এমন সব বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে রেখেছে যেখানে চালানোর মতো কাঁচামাল বা ফুয়েল নেই, অথচ এই কেন্দ্রগুলো বসে থাকলেও চুক্তি অনুযায়ী এদেরকে কোটি কোটি টাকার ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া দিয়ে দিতে হচ্ছে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বিশাল ফিসক্যাল বার্ডেন বা রাজস্ব বোঝা হয়ে দাঁড়িয়েছে। নিজের ঘরে খাবার নেই, অথচ প্রতিটি রেস্টুরেন্টের বিল মেটাতে হচ্ছে। পরিস্থিতি ঠিক এমনটাই। এবার চলুন আর একটু গভীরে যাওয়া যাক। এই যে গ্যাস, কয়লা বা তেল বাংলাদেশ কিনবে, তার জন্য তো টাকা, আরও নির্দিষ্ট করে বললে ডলার লাগবে। আর এখানেই একটা ভয়াবহ ম্যাক্রো ইকোনমিক স্ট্রেস বা সামষ্টিক অর্থনৈতিক চাপের মুখে বাংলাদেশ পড়ে গেছে। সরকারি ও বেসরকারি নগদ এবং ক্ষুদ্রা সংকটের কারণে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা পিডিবির দেনার পাহাড় শুনলে যে কেউ চমকে উঠবেন। দেশি বিদেশি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে পিডিবির বকেয়া জমেছে প্রায় ২০,০০০ কোটি টাকার উপরে। এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তার একটা ছোট্ট উদাহরণ দেয়া যাক। এসএস পাওয়ার, যাদের কাছে সরকারের প্রায় ৪,০০০ কোটি টাকার বকেয়া পড়ে আছে, তারা সরাসরি হুমকি দিয়েছে যে বিল না পেলে তারা একটি কয়লাভিত্তিক ইউনিট পুরোপুরি বন্ধ করে দিবে। যদি তারা সত্যিই এটা করে, তবে এক ধাক্কায় বাংলাদেশের জাতীয় গ্রিড থেকে প্রতি মুহূর্তে প্রায় ১,১০০ থেকে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উধাও হয়ে যাবে। অন্যদিকে ভারতের আদানি গ্রুপে যে বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ কেনে, সেখানেও ডলার সংকটের কারণে বিল পরিশোধের মারাত্মক দেরি হচ্ছে। এর জেরে তারাও এরই মধ্যেই ৫০০ মেগাওয়াটের মতো সরবরাহ কমিয়ে দিয়েছে বা কমানোর হুমকি দিয়ে যাচ্ছে। এই পুরো বিষয়টিকে অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা যায় ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। বাংলাদেশ এমন একটা চক্রের মধ্যে আটকে গেছে যেখানে ডলার নেই বলে জ্বালানি আসছে না, জ্বালানি নেই বলে বিদ্যুৎ কেন্দ্র চলছে না, আর বিদ্যুৎ নেই বলে লোডশেডিং বাড়ছে। কিন্তু এই যে এত বড় সংকট, এর আজ কি সবাই সমানভাবে পাচ্ছে? এখানেও একটা বড় ধরনের বৈষম্য দেখা যাচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য বলছে, বর্তমানে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের শিকার হচ্ছে গ্রাম বাংলার প্রায় ৮০% এলাকা।
অর্থাৎ ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোকে সচল রাখতে শহরের বাইরের সাধারণ মানুষের উপর বিদ্যুতের অভাবটা নির্মমভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। শহরগুলোতে নগদ ঘাটতির কারণে লোডশেডিং হয়তো তুলনামূলকভাবে কম, কিন্তু রাতের দিকে যখন বিদ্যুতের চাহিদা বাড়ে তখন শহরগুলো আর স্বস্তিতে থাকছে না। কৃষিপ্রধান এই দেশে গ্রীষ্মকালে সেচের সময়ে যদি বিদ্যুৎ না থাকে তবে তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার উপর। মরার উপর খাড়ার ঘা বলতে যা বোঝায় আর কি। গ্রামের মানুষের জন্য এই বিদ্যুৎ সংকট এখন ঠিক তাই হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই পুরো ব্যাপারটা কি শুধুই বাংলাদেশের অভ্যন্তরীণ অব্যবস্থাপনার ফলাফল? না, হিসেবটা এতটা সহজ নয়। 5 মার্চ সরকার যে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে তার দিকে একটু মনোযোগ দেওয়া যাক। সেখানে খুব পরিষ্কারভাবে একটা আশঙ্কার কথা বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এই হরমুজ প্রণালী হল গ্লোবাল অয়েল ট্রেড বা বৈশ্বিক তেল বাণিজ্যের অন্যতম প্রধান জিওপলিটিক্যাল চেকপয়েন্ট। প্রতিদিন বিশ্বের প্রায় 20 থেকে 25% জ্বালানি তেল এই একটি মাত্র সরু জলপথ দিয়ে পার হয়। ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার কারণে এই প্রণালী যদি সত্যি ব্লক হয়ে যায় তবে সারা বিশ্বে তেলের দাম রকেটের গতিতে বাড়বে এবং সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়বে। ইতিহাস এটাই শেখায়। আর তখন বাংলাদেশের এই বিদ্যুৎ ক্রাইসিস আরও অধিক পরিমাণে বেড়ে যাবে। সরকার ইতিমধ্যেই এই বিদ্যুৎ ক্রাইসিসকে সামলাতে ব্যর্থ হয়েছে। যদি সত্যি সত্যি পুরো পৃথিবীর সাপ্লাই চেইনে বাধা আসে তবে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের নিরবিচ্ছিন্নতা পুরোপুরি ভেঙে পড়বে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর তখন পুরো বাংলাদেশের মধ্যে ব্ল্যাকআউটের মতো ঘটনা ঘটতে পারে। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় যখন আরব দেশগুলো তেল অবরোধ বা অয়েল এম্বার্গো দিয়েছিল তখন পুরো পৃথিবীর অর্থনীতি থমকে গিয়েছিল। উন্নত দেশগুলো রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। আজকে 2026 সালে এসে আমরা ঠিক সেই সময়েরই একটি গ্লোবাল সাপ্লাই চেইন ডিসরাপশনের আশঙ্কার মুখে দাঁড়িয়ে আছি। সরকার হয়তো এই আন্তর্জাতিক সংকটের ভয়াবহতা বুঝতে পেরেই অন্তত কিছু ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে, যদিও সেগুলো সঠিক সমাধান নয়। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কঠোর কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সব নাগরিককে অবিলম্বে সাশ্রয়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। রান্নার জন্য গ্যাসের সর্বোচ্চ সাশ্রয়, অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা, এমনকি ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার করা এবং কারপুলিং বা গাড়ি শেয়ারের মতো কাজগুলো করার প্রতি জনগণকে তাগিদ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করতে বলা হয়েছে। এটি থেকে পরিষ্কার যে সরকার বুঝতে পারছে সামনের দিনগুলোতে চাইলেই আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে জ্বালানি কেনা সম্ভব হবে না। যে কোনো জাতীয় সংকটে রাজনৈতিক নেতাদের বক্তব্য জনমনে ব্যাপক প্রভাব ফেলে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাম্প্রতিক একটি বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন। তিনি বলতে চেয়েছেন, রোজার মাসে যতটা সম্ভব কম লোডশেডিং রাখার চেষ্টা করা হবে, কিন্তু কারিগরি কারণে লোডশেডিং আলাদা বিষয়। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে তার আরেকটি মন্তব্য নিয়ে, যেখানে তিনি বলেছেন ঋণের বোঝা চাপানোর চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা বেশি গ্রহণযোগ্য। একদিক থেকে চিন্তা করলে এই বক্তব্য ম্যাক্রো ইকোনমিক দৃষ্টিকোণ থেকে হয়তো যৌক্তিক, কারণ বিদেশি ঋণের পাহাড় একটা দেশকে দেউলিয়ার দিকে ঠেলে দিতে পারে। কিন্তু সাধারণ মানুষের দিক থেকে, যারা তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকছেন, তাদের কাছে এই যুক্তি খুব একটা স্বস্তিদায়ক হবে না। এটি অনেকটা অজীর্ণ রোগীকে উপোস থাকতে বলার মতো ব্যাপার। সাধারণ মানুষ তো ক্যাপাসিটি চার্জের চুক্তি করেনি, তাহলে তারা কেন কষ্ট ভোগ করবে? এর আগে বাংলাদেশের যেসব সরকার ছিল তাদের আমলে এত চরম লোডশেডিংয়ের আশঙ্কা দেখা যায়নি, অথচ সে সময়েও বিদ্যুৎ খাতে ঋণের অনেক বড় বোঝা ছিল। তাহলে সব মিলিয়ে চিত্রটা আসলে কি দাঁড়ালো? একদিকে দেশীয় বিদ্যুৎ কেন্দ্রের বকেয়ার পাহাড় এবং ডলার সংকট, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় আন্তর্জাতিক সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হতে যাচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ খাত। তার উপর এই খাতে চরম দুর্নীতি, অব্যবস্থাপনা এবং হরিলুটের ব্যাপার তো আছেই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই সরকার কি পারবে শেষ পর্যন্ত বিদ্যুৎ খাতকে রক্ষা করতে? বিদ্যুৎ মন্ত্রী যে বললেন ঋণের বোঝা বাড়ানোর চেয়ে লোডশেডিং সহ্য করা ভালো, এই যুক্তির সাথে আপনি কি একমত? নাকি সরকারের উচিত যে কোনো মূল্যে প্রয়োজনে অন্য খাতের বাজেট কমিয়ে হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।